আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর রেগুলার এমবি এর 2005 সেশনের ম্যাথ পার্ট 12 নম্বর অঙ্ক। ইন দা ফলোইং ফিগার এবি ইকুয়াল টু হচ্ছে বিই এবং এবি প্যারালাল সিডি এন্ড এই প্যারালাল হচ্ছে এফসি। হোয়াট ইজ দা ভ্যালু অফ এক্স ইন ডিগ্রি? বলছে যে এই যে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে এই এবি ইকুয়াল টু হচ্ছে বিই এবং এবি প্যারালাল হচ্ছে সিডি। এই হচ্ছে এবি প্যারালাল সমান্তরাল হচ্ছে সিডি এবং এই সমান্তরাল হচ্ছে এফসি। এই যে এই সমান্তরাল হচ্ছে এফসি। তাহলে এখানে এই এক্স এর মানটা নির্ণয় করতে বলছে এবং ডিগ্রিতে যে কত ডিগ্রি। দেখুন এই চিত্রে কোথাও কিন্তু কোনো কোণের মান দেওয়া নেই, তারপর আমাদেরকে একটি কোণের মান নির্ণয় করতে হবে। খেয়াল করুন, শুধুমাত্র একটা জিনিস এখানে দেওয়া আছে, সেখানে এই যে একটা বি কোণের এই জায়গায় একটা হচ্ছে বক্স আইকে দেওয়া হয়েছে। আমরা জানি কোন কোণের এই জায়গায় যে একটা বক্স আঁকে সেখানে সেটাকে বোঝায় রাইট অ্যাঙ্গেল অথবা হচ্ছে সমকোণ। এখানে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে না, এ বি ই। এটা কি ত্রিভুজ? যেহেতু একটা ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে সেই ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলা হয়, তাহলে এই ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। ওকে ফাইন। তাহলে 180 ডিগ্রি হলে সেই ক্ষেত্রে অলরেডি এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি নিয়ে গেছে। ওকে, আর এটা যেহেতু হচ্ছে প্রশ্নে বলে দিছে এবি সমান হচ্ছে বি, এই যে এবি সমান হচ্ছে বি, তাহলে এই ত্রিভুজ কি হলো? সমদ্বিবাহু ত্রিভুজ হলো। তাহলে আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি হচ্ছে পরস্পর সমান। তাহলে এখানে এই দুইটা হচ্ছে সমান, তাহলে ভূমি সংলগ্ন বাহু হবে এটা। তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর কি হবে? সমান হবে। তা সমান হলে তাহলে অলরেডি এই 90 ডিগ্রি নিয়ে নিছে, তাহলে এই দুইটা কোণের যোগফল কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে যেহেতু দুইটি কোণ সমান হবে, তাহলে মানে কি এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি আসতেছে, এই কোণের মানও কত আসতেছে? 45 ডিগ্রি আসতেছে। ওকে ফাইন। এরপরে দেখুন আমাকে কিভাবে রিলেশন করে এক্স এর জায়গায় পৌঁছাতে হবে, এখান থেকে শুরু করে। আচ্ছা দেখুন, এখানে প্রশ্নে বলে দিছে হচ্ছে এই হচ্ছে প্যারালাল হচ্ছে এফসি, এই প্যারালাল হচ্ছে এফসি, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। আচ্ছা আমরা একটা জিনিস জানি হচ্ছে, ধরুন যে দুইটি বাহু, ধরুন আমি এই বাহুটাকে ধরলাম হচ্ছে সিএফ বা হচ্ছে সিএফ, আর এই বাহুটাকে ধরলাম হচ্ছে এই, আর এটাকে এই পরস্পর ছেদ করছে হচ্ছে বিসি বাহু। ধরেন এই পরস্পর ছেদ করছে হচ্ছে এই বিসি বাহু। ওকে, তাহলে বিসি বাহু হলে আমরা জানি হচ্ছে, দেখুন এই উপরের কোণ সমান হয় হচ্ছে ভিতরের কোণটা, কারণ আমরা জানি অনুরূপ কোণ পরস্পর হচ্ছে সমান হয়, কারণ এই সমান্তরাল উপপাদ্য হচ্ছে যে দুইটি একজোড়া সমান্তরাল বাহুকে কোন সরলরেখা ছেদ করলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। মানে এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এটা, তাহলে এটা সমান এটা হবে। ঠিক একই ভাবে দেখুন এই যে এটা ভিতরে, এটা বাইরে, এটা ভিতরে, তাইলে এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে বাইরে, তাহলে এই কোণটি আর এই কোণটি পরস্পর কি হয়? সমান হয়। ভালো খেয়াল করুন, এই কোণটি আর হচ্ছে এই কোণটি পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ। ওকে, যদি এটা 45 ডিগ্রি হয়, ভালোভাবে খেয়াল করুন, তাহলে এটা এই কোণটা কিভাবে 45 ডিগ্রি বের করলাম? ভালোভাবে খেয়াল করুন যে আমরা জানি যে সমান্তরাল উপপাদ্য থেকে যে একজোড়া সমান্তরাল বাহুকে একটি সরলরেখা দ্বারা ছেদ করলে তাদের অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এটা, এই যে উপরেরটা আর ভিতরেরটা। তাহলে ঠিক একই ভাবে এটা হচ্ছে উপরের কোণ, যদি আমি এভাবে কল্পনা করি এটা হচ্ছে ভিতরের কোণ, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান। যেহেতু এই কোণটি হচ্ছে 45 ডিগ্রি, সুতরাং এই কোণটি হবে 45 ডিগ্রি। ওকে, এবং আমরা জানি যে কোন চতুর্ভুজের একটি কোণ যদি শুধু ট্রাপিজিয়াম বাদে, ট্রাপিজিয়াম হয় না, আচ্ছা যদি একটি চতুর্ভুজের কোন একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বাকি চারটি কোণও হচ্ছে 90 ডিগ্রি হবে। তার মানে হচ্ছে কি এই কোণও 90 ডিগ্রি, টোটাল এই কোণও 90 ডিগ্রি, টোটাল এই কোণও 90 ডিগ্রি, তাহলে আমি এটা হচ্ছে 90 ডিগ্রি এঁকে দিলাম। ওকে ফাইন। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা একটু আগে জেনে আসছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অলরেডি এই ডি কোণটি যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই দুটি কোণ একসাথে হবে 90 ডিগ্রি। আর যেহেতু হচ্ছে এটা 45 ডিগ্রি, আরেকটু জিনিস জানি, তাহলে এখানেও হচ্ছে এই টোটাল কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি হবে, কারণ চতুর্ভুজের প্রতিটি কোণ, একটি কোণ 90 ডিগ্রি হলে প্রতিটি কোণই হচ্ছে কি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এই দুইটি এখানে কয়টি কোণ? দুইটি কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে একটা কোণের মান অলরেডি 45 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এই কোণটার মান কত হবে?
অবশ্যই এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি হবে। ভালোভাবে খেয়াল করুন, তাহলে এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। এখন খেয়াল করুন, এখানে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এ নিয়ে নিলে হচ্ছে 90 ডিগ্রি, এ নিয়ে নিলে হচ্ছে 40 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি। তাহলে আর বাকি থাকে কত? 45 ডিগ্রি। তাহলে এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। ভালোভাবে খেলুন, অঙ্কটা শেষ। আমরা জানি সরল কোণের মান কত? সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা সরল কোণ কল্পনা করি টোটালি মানটাকে, তাহলে এটার মান হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমি যদি হচ্ছে এই কোণটাকে বাদ দিই, তাহলে তো আমি এই কোণটা পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি থেকে 45 বিয়োগ করেন, তাহলে কত আসতেছে? 5 আছে 10 হচ্ছে 5 হলে তোমার 1, 5 আছে 8 হচ্ছে 3 হলে 1, 145 ডিগ্রি। 135 ডিগ্রি। সুতরাং x এর মান কত পেলাম? 135 ডিগ্রি। সুতরাং অ্যানসার হবে 135 ডিগ্রি। তাহলে অপশন 135 ডিগ্রি আছে কোথায় দেখেন তো? এই যেটা, এই বি নাম্বার হচ্ছে অ্যানসার। যেহেতু এটা হচ্ছে একটা এমসিকিউ আকারে, এইজন্য আমি ডিটেইলসলি বলে দিলাম, কিন্তু আমি ডিটেইলস সাজায় লিখলাম না। আবার খেয়াল করুন, দেখুন এখানে কিন্তু প্রথমে কোনো মান দেওয়া ছিল না, শুধু একটা মাত্র জিনিস ছিল, সেটা হচ্ছে এই কোণটা সমকোণ দেওয়া ছিল। তো চতুর্ভুজের একটি কোণ যদি সমকোণ হয়, তাহলে প্রতি কয়টা কোণই হবে সমকোণ। সেই ক্ষেত্রে আবার এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়, সেই ত্রিভুজ হচ্ছে একটি কোণ সমকোণ হয়। একটি কোণ সমকোণ হলে তাকে কি ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ বলে। সেই ক্ষেত্রে এখানে আবার বলে দিছে যে এই বাহু এই বাহু সমান, তার মানে হচ্ছে কি এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণের মান হচ্ছে সমান হয়। তাহলে এই বাকি 90 ডিগ্রি তাহলে ভাগ করে নেবে 45 ডিগ্রি 45 ডিগ্রি করে। ওকে ফাইন। এরপরে দেখুন এই বাহু আর এই বাহু প্রশ্ন দেওয়া আছে সমান্তরাল, এই যে এঁকে দিছি। তাহলে সমান্তরাল সরলরেখাকে ধরেন এই বিসি বাহু হচ্ছে ছেদ করছে, এটা আমি এভাবে দিলাম। ছেদ করলে এই যে অনুরূপ কোণ, এই যে বহিঃস্থ কোণ এবং হচ্ছে অন্তঃস্থ কোণ, এই দুইটা সমান হয়। তাহলে এই কোণটা এবং হচ্ছে এই কোণটা পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এটা 45 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা 45 ডিগ্রি, এবং এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি হলে এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করে দিব, থাকবে কত? 45 ডিগ্রি। তাহলে আবার এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হলো, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এর থেকে 45 বিয়োগ করে দিব, পাবো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আবার হচ্ছে এই অংশটাকে আমরা ধরবো সরল কোণ হিসেবে। সরল কোণের মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে কত হয়? 135 ডিগ্রি। এই হচ্ছে অ্যানসার 135 ডিগ্রি। আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয়, একটু আবার টেনে ভিডিওটা দেখেন, আশা করি বিষয়গুলো টোটালি ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর অঙ্ক, in 2004 approximately 1/3 of the 37.3 million airline passengers traveling to or from Bangladesh used Dhaka airport. If the number of such passengers that used Chittagong airport was 1/2 the number that used Dhaka airport and 4 times the numbers that used Joshore airport, approximately how many millions of these passengers used Joshore airport that year? Okay, প্রশ্নটা কি বলছে প্রথমে খেয়াল করুন, যে 2004 সালে আমাদের আকাশপথে যে যাত্রী চলাচল করে তার সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে 37.3 মিলিয়ন প্যাসেঞ্জার। ওকে, এর মধ্যে বাংলাদেশে এয়ারওয়ের যতগুলি রুট আছে তার মধ্যে হচ্ছে এই টোটাল প্যাসেঞ্জারের ভিতরে 1/3 অংশ হচ্ছে ঢাকা এয়ারপোর্ট ইউজ করে। এরপর হচ্ছে if the number of such passenger that used Chittagong airport was 1/2 the number that used Dhaka airport, বলছে এই ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে যেই প্যাসেঞ্জার গুলো চলাচল করে তার অর্ধেক অংশ হচ্ছে এই চট্টগ্রাম এয়ারপোর্টের মাধ্যমে চলাচল করে। ওকে, এরপরে দ্বিতীয় অংশ হচ্ছে and 4 times the number that used Joshore airport, বলছে যে যশোরের যেই কয়জন লোকই বা প্যাসেঞ্জারই হচ্ছে যশোর এয়ারপোর্টে ইউজ করে তার 4 গুণ সমান হচ্ছে চট্টগ্রাম, এই যে হচ্ছে চিটাগাং এয়ারপোর্ট। তাহলে আমাদের এখানে কয়টি সম্পর্ক বিদ্যমান পেলাম? দুইটি, একটা হচ্ছে ঢাকার সাথে চিটাগাং, আর একটা হচ্ছে চিটাগাং এর সাথে যশোর। তাহলে ঢাকার সাথে চিটাগাং এর প্রথম সম্পর্কটা নির্ণয় করি। চলুন, তাহলে ঢাকার এয়ারপোর্ট দিয়ে কতজন যাত্রী চলাচল করে, যে হচ্ছে এই টোটাল অ্যামাউন্টটাকে এই 1/3 ভাগ করলে তো সংখ্যাটা পেয়ে যাব। টোটাল মানটা হচ্ছে কত? 37.3। এটাকে ভাগ করব হচ্ছে এত এর বা অফ কত 1/3, তার মানে হচ্ছে কি 1/3 ভাগ করতে হবে ডিরেক্টলি। তাহলে এই অংশটা হচ্ছে যাই আসুক মান ভাগ করলে
এই অংশটা কার মান? যে ঢাকা এয়ারপোর্ট দ্বারা হচ্ছে যে যাত্রী চলাচল করে। তাহলে আমি যেই মানটাই পেলাম ঢাকা এয়ারপোর্টের, তার হচ্ছে অর্ধেক অংশ। অর্ধেক অংশ হচ্ছে কোন এয়ারপোর্টের মাধ্যমে চলে? চট্টগ্রাম এয়ারপোর্টের মাধ্যমে চলে। তাহলে এই ঢাকা কি হচ্ছে আমার এই 2 দ্বারা, মানে কারণ হচ্ছে 2 কেন? যে অফ হাফ, যেহেতু অর্ধেক বলছে, তাহলে এই ডি অফ হাফ মানে এই 2 দ্বারা ভাগ করা একই কথা। তার মানে হচ্ছে আমি ডিরেক্টলি লিখে দিলাম হচ্ছে ডি ডিভাইড হচ্ছে 2। তাহলে এই মানটা কার? এই মানটা হচ্ছে চট্টগ্রামের। তাহলে আলটিমেটলি আমি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে কি সম্পর্ক পেলাম? ভালোভাবে খেয়াল করুন। ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে সম্পর্ক পেলাম হচ্ছে যে ঢাকার মান কিন্তু এটা, ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে এই মানটা হচ্ছে যাত্রী সংখ্যা চলাচল করে যে 37.3 ভাগ হচ্ছে 3, আর এটার সাথে হচ্ছে 2 দ্বারা যদি এই টোটাল মানটাকে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, এই যে ডি, এটা টোটাল মানই কত? ডি। তাহলে এটাকে টোটাল যদি আমি 2 দ্বারা ভাগ দেই, তাহলে আমি কার মান পাবো? এই চট্টগ্রাম। এই যে হচ্ছে এই চট্টগ্রাম লিখে দিলাম। তাহলে প্রথম হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। ওকে, এরপরে আসুন পরবর্তীতে সম্পর্ক হচ্ছে চট্টগ্রাম এবং যশোরের মধ্যে। এখানে বলছে যে 4 টাইমস যশোরের এয়ারপোর্টের মাধ্যমে যে কয়জন প্যাসেঞ্জারই চলাচল করুক, তার 4 গুণ সমান হবে হচ্ছে যে কার মান? এই চট্টগ্রাম এয়ারপোর্ট। এই যে হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্ট। তাহলে ধরলাম হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্ট কার 4 গুণ? যশোরের। ধরুন 4 ইনটু এই যশোরের যে দিলাম, যে যশোর এয়ারলাইন্স দ্বারা যত প্যাসেঞ্জারই চলুক তার 4 গুণ সমান হবে যা হচ্ছে কি এই চট্টগ্রামের এয়ারপোর্টের মাধ্যমে কতজন চলাচল করে। তাহলে এই পেয়ে গেলাম চট্টগ্রাম এবং যশোরের মধ্যে সম্পর্ক। তাহলে আমি কয়টা সম্পর্ক পেলাম? একটা আর একটা, 2টা। ওকে, তাহলে খেয়াল করুন, দেখুন এটা একটা সমীকরণ দাঁড়ালো, এটা একটা সমীকরণ দাঁড়ালো। এই সমীকরণের বাম পাশে সি, এই সমীকরণের ডান পাশে সি। তাহলে উভয় পক্ষ থেকে আমি সি সি বাদ দিয়ে দিতে পারি। ভালো খেয়াল করুন, বাদ দেওয়া মানে কি? যে আমি এটার বাম পাশ এবং এটার ডান পাশ সমান লিখতে পারি, কারণ এখানেও সি এখানেও সি। তাহলে আমি লিখতে পারি 4 ইনটু হচ্ছে যে এই যে এটুকু সমান লিখতে পারি হচ্ছে এই অংশটুকু ইকুয়াল টু হচ্ছে 37.3। দেখুন এটা যদি এমসিকিউ পরীক্ষা, সেই ক্ষেত্রে আমি মানে টোটালি সাজায় লিখতেছি না, কিন্তু সম্পূর্ণ ডিটেইলস বলে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে ভাগ হচ্ছে 3 ভাগ হচ্ছে 2। ওকে, এখন এখান থেকে আমার মূল কোশ্চেনে কি চাইছে? মূল কোশ্চেন চাইছে হচ্ছে যে approximately how many millions of these passengers used যশোর এয়ারপোর্ট that year। যে ওই বছরে যশোর এয়ারপোর্টে কতজন যাত্রী চলাচল করে, আমার যশোরে কতজন চলাচল করে সেটা চাইছে। তার মানে কি আমি যে মানটা বের করব, কারণ যে হচ্ছে আমি যশোরকে সংক্ষিপ্ত রূপে ধরছি। আচ্ছা, তাহলে এখান থেকে শুধু আমি যে মানটা বের করব। তো এর আগে একটু ইকুয়েশন করে মানটা ছোট করে নেই, ইনটু হচ্ছে যে। আচ্ছা, এখন এই যে 2টা ভাগাকার আছে, এই যে নিচে চলে আসবে গুণ দিলে 37.3 নিচে 3 ইনটু 2। কেন আমি এই ভাগের জায়গায় গুণ আনছি? যার কারণ হচ্ছে এখানে এটা উল্টায় গিয়ে নিচে 2 চলে আসলো। তাহলে এখানে কি আসছে? উপরে আসছে 37.3 নিচে 3 দুগুণী 6। এখন 6 দ্বারা 37.3 ভাগ করলে কত আসে? 6 6 36 থাকতেছে 1 দশমিক আনলে উঠাই দিলে হচ্ছে একটা 0 আনলে হচ্ছে 13 হয়। তাহলে হচ্ছে 6 দুগুণী হচ্ছে দশমিক দিয়ে হচ্ছে 12 বা হচ্ছে 1 ধরে নিলাম বা 2 ধরে নিলাম। ধরুন যে এটা যেহেতু এমসিকিউ কাছাকাছি মান হলেই হবে, 636 আর সামথিং এর জন্য আমি 1/2 দিলাম। ওকে, তাহলে ডান পাশে এখানে কি থাকলো খেয়াল করুন। তাহলে খেয়াল করুন, এখান থেকে শুধুমাত্র আমার জের মানটা বের করলেই হবে। তাহলে এখানে এই 4 এর সাথে যে সাথে 4 কি আকার আছে? গুণ আকারে আছে। ডান পাশে গেলে কি হয়? ভাগ হয়ে যাবে। তাহলে আমি লিখে দিলাম যে ইকুয়াল টু হচ্ছে আগে আমি মান পাইছি কত? 6.2। ভালো খেয়াল করুন, দেখুন এখানে আমি কিন্তু এই যে এই ইকুয়েশন টোটাল ইকুয়েশন করে মান পাইছিলাম কত? এখানে 6.2। তাহলে যে ইকুয়াল টু হচ্ছে এখানে 4টা গুণ আকার আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 4 দ্বারা 6 এ ভাগ করলে কত হয়? 4 একে 4 থাকছে 2। তো 2 হলো দশমিক 0, তাহলে 20। 4 5 হচ্ছে কত? 20। 5 আনলাম। আচ্ছা, তা 5 আনলে এখন কিন্তু এই একটু বেড়ে মানে বাড়তি থেকে গেল। ধরুন 6.2 থাকলো, আমি তো 2 ধরলাম না, 4 পয়েন্ট ধরে একটু বাড়ায় লিখে দিলাম হচ্ছে 1.6। যেহেতু এমসিকিউ এক্স্যাক্টলি মান না আনে, আমি কাছাকাছি আনলে বুঝতে পারবো হচ্ছে মানটা হয়ে গেছে। তাহলে আমি বের করতে পারলাম 1.6। যেহেতু একটু বেশি, এই জন্য 1.6 ধরলাম। তো সুতরাং যে কত লিখতে পারবো? 1.6। তার মানে হচ্ছে কি যে ওই বছর হচ্ছে যশোর এয়ারপোর্টে 1.6 মিলিয়ন হচ্ছে প্যাসেঞ্জার যশোর এয়ারপোর্টের মাধ্যমে যাতায়াত করছে। তাহলে অ্যানসারে কোথায় 1.6 আছে দেখুন তো, এই যে শেষেরটা, এই নাম্বার, এটা হচ্ছে অ্যানসার। দেখুন আবারও বলছি, এটা হচ্ছে একটা এমসিকিউ অঙ্ক, এই জন্য আমি
অনেক ডিটেলস বুঝাইছি কিন্তু আমি সাজায় লিখিনি। এখানে প্রথমে যে ঢাকার সাথে হচ্ছে চট্টগ্রাম সম্পর্ক নির্ণয় করলাম, এই যে, এবং হচ্ছে চট্টগ্রামের সাথে যশোরের সম্পর্ক করলাম, দুইটা ইকুয়েশন করে যে এই পাশ সমান এই পাশ করে জাস্ট জের মানটা বের করলেই অঙ্কটা হয়ে যায়। আর এই অঙ্কটা রিটেনে যদি কখনো আসে তাহলে কি করবেন, এই যে আমি এগুলো লিখছি জাস্ট লেট ধরে নেবেন যে হচ্ছে যশোরের হচ্ছে জে, চট্টগ্রামের সি, ঢাকা হচ্ছে ডি, ডি এর মানটা বের করে নেবেন, মানে একটু লিখে জাস্ট সাজায় লিখবেন, আর কিছুই না। ডিটেইলস সম্পূর্ণ করে দিলাম, আশা করি খুব অল্প সময়ে ভালোভাবে বুঝতে পারবেন অঙ্কটি। 3 নম্বর অঙ্ক, if x is a positive even number then each of the following is odd except, বলছে যে যদি x পজিটিভ ইভেন নাম্বার ধনাত্মক জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি ওড অ্যাকসেপ্ট, নিচের কোনটি ওড নাম্বার বা বিজোড় সংখ্যা হবে না। ওকে, প্রশ্নে ওরা বলে দিছে যে x টা হবে পজিটিভ ইভেন নাম্বার, তাহলে আমি ধরে নিলাম x সমান হচ্ছে 2। ভালোভাবে খেয়াল করুন, আমি এটা অপশন টেস্ট করব। আপনারা চাইলে x সমান জোড় সংখ্যা যে কোনো জোড় সংখ্যা নিতে পারেন, x সমান 2, 4, 6, 8 যা খুশি তাই। আমি x সমান 2 বসিয়ে দেখব কোনটি হচ্ছে ওড নাম্বার হয় না। ওকে, তাহলে প্রথমে এই নাম্বারে যদি আমি x সমান 2 বসাই তাহলে খেয়াল করুন কি আছে, যে x জায়গায় 2 বসালাম, 2 প্লাস 3 ইনটু হচ্ছে এখানে x প্লাস হচ্ছে 5, তাহলে 2 প্লাস 5 হচ্ছে 7, তাহলে ডিরেক্টলি করে দেই 5 7 হচ্ছে 35 হয়। তাহলে 35টা কি সংখ্যা, একটা ওড নাম্বার, তাহলে এটা হবে না, এটা বাদ, এই নাম্বার বাদ। আসুন বি নাম্বারে, যদি x সমান 2 বসাই তাহলে 2 দুগুণে 4 যোগ হচ্ছে 5, 4 আর 5 কত 9, তাহলে 9টা কত একটা ওড নাম্বার, তাহলে বি নাম্বারটাও হবে না। সি নাম্বার হচ্ছে x² প্লাস 6x প্লাস 9, আমি এখানে সব জায়গায় x এর মান 2 বসাবো, 2 দুগুণে 4 যোগ হচ্ছে 6 দুগুণে 12 যোগ হচ্ছে 9, তাহলে 12 হচ্ছে 16, 16 আর 9 হচ্ছে 25, তাহলে এই 25 সংখ্যাটাও কি একটি ওড নাম্বার, সুতরাং এই সিও ওড নাম্বার অপশন হবে না, কারণ আমাকে বলছে কোন অপশনটি ওড নাম্বার নয় সেটা হবে आंसर। আচ্ছা, তাহলে ডি নম্বরে দেখুন এখানে আছে 3x², তাহলে 3.x² মানে হচ্ছে কি 2, x এর মান হচ্ছে 2, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে কেমন 4, তাহলে 3 4 12, 12 আর যোগ হচ্ছে 4, তাহলে কত হয় 16, তাহলে এই 16টা কি, 16টা হচ্ছে একটি পজিটিভ ইভেন নাম্বার, সুতরাং आंसर হচ্ছে ডি নাম্বার, কারণ যেহেতু আমরা आंसर পেয়ে গেছি তাই নাম অফ দিস হবে না, সুতরাং आंसर হচ্ছে এই ডি নাম্বার। আবার বলতেছি এখানে x এর জায়গায় 2 না বসে আপনি 4 8 যা বসান উত্তর সকল ক্ষেত্রে এই ডি নাম্বারই হবে। আশা করি অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছেন।